জৈব রসায়ন নামটা শুনলেই কেমন যেন একটা বিশাল জগতের কথা মনে হয়, তাই না? আমাদের চারপাশের প্রায় সবকিছুই তো এর কারসাজিতেই তৈরি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই বিশাল জগতের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? চলুন না, আজ সেই গল্পটাই শোনা যাক। একটা পৌরাণিক ধারণা থেকে কিভাবে আজকের বাস্তবতায় এলাম আমরা। তো আজকের আলোচনার একদম কেন্দ্রে থাকবে একটাই প্রশ্ন। পর্যায় সারণীতে তো ১০০রও বেশি মৌল আছে, কিন্তু কেন শুধু একটা মৌলই লক্ষ লক্ষ ভিন্ন যৌগ তৈরির এই আশ্চর্য ক্ষমতাটা পেল? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। আর সেই তারকা মৌলটা হল কার্বন। হ্যাঁ, উত্তরটা খুবই সহজ সরল। এই কার্বনের শিকল দিয়ে গড়া যৌগের রসায়নকেই তো আমরা বলি জৈব রসায়ন। কিন্তু আসল মজাটা এর পেছনের কারণটা কিন্তু দারুণ আকর্ষণীয়। এখন আমরা জৈব রসায়নকে যেভাবে চিনি বা জানি, এই ধারণাটা কিন্তু হুট করে একদিনে তৈরি হয়ে যায়নি। এর পেছনে আছে একটা পুরনো, খুব শক্তিশালী একটা বিশ্বাসকে ভেঙে ফেলার দারুণ এক গল্প। সময়টা ছিল ১৯ শতকের শুরুর দিক। সেই সময় বার্জিলিয়াস নামে একজন বিখ্যাত বিজ্ঞানী একটা তত্ত্ব দিলেন, যার নাম প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি। তার কথা ছিল খুব সোজা। জৈব যৌগ, মানে যেগুলো জীবন্ত প্রাণীর দেহে পাওয়া যায়, সেগুলোর মধ্যে এক ধরনের রহস্যময় জীবন শক্তি আছে। আর এই শক্তির কারণেই এগুলো শুধু জীবদেহেই তৈরি হতে পারে, ল্যাবরেটরিতে না, কোনোভাবেই সম্ভব না। তো ১৮১৫ সালে বার্জিলিয়াস এই তত্ত্বটা বেশ জাঁকজমক করেই প্রস্তাব করলেন। মূল আইডিয়াটা ছিল একদম পরিষ্কার: জীবন্ত প্রাণী ছাড়া জৈব যৌগ বানানো যাবে না, ব্যাস। কিন্তু ১৮২৮ সালে এমন একটা ঘটনা ঘটল যা এই পুরো ধারণার ভিতটাকেই নাড়িয়ে দিল। তাহলে চলুন বিজ্ঞানের ইতিহাসে সেই মোড় ঘোরানো মুহূর্তটায় একটু উকি দিয়ে আসি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এত বড় একটা আবিষ্কার ঘটেছিল কিন্তু একদমই অপ্রত্যাশিতভাবে, বলতে গেলে প্রায় দুর্ঘটনাশতক। গল্পের নায়ক হলেন বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার। তিনি ল্যাবে একটা সাধারণ অজৈব লবণ অ্যামোনিয়াম সায়ানেট গরম করছিলেন, মানে রুটিন একটা কাজ। কিন্তু তাপ দেওয়ার পর যা তৈরি হলো তা দেখে তিনি তো অবাক। এটা ছিল ইউরিয়া, একটা খাঁটি জৈব যৌগ যা সাধারণত প্রাণীর দেহেই পাওয়া যায়। ভোলার সাথে সাথেই বুঝে গেলেন তিনি অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন, ল্যাবরেটরিতে একটা জৈব যৌগ বানিয়ে ফেলেছেন। দেখুন, প্রক্রিয়াটা ছিল একদম সহজ। ভোলার শুধু অজৈব অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলেন, আর তাতেই পরমাণুগুলো নিজেদের মধ্যে জায়গা বদল করে নতুন করে সেজেগুজে তৈরি করে ফেলল জৈব যৌগ ইউরিয়া। ব্যাস, এই একটা ছোট্ট পরীক্ষাই শত বছরের প্রাণশক্তির ধারণাটাকে এক নিমিষে ভুল প্রমাণ করে দিল, দেখিয়ে দিল যে জৈব যৌগ বানাতে কোনো রহস্যময় শক্তির দরকার নেই। আর ভোলারের এই আবিষ্কারের পর যা হলো তাকে বলা যায় একটা বিপ্লব। যেন জৈব রসায়নের একটা বন্ধ দরজা দড়াম করে খুলে গেল। বিজ্ঞানীরা তখন বুঝতে পারলেন, আরে কার্বনের যৌগগুলোর তো এক বিশাল জগৎ আছে, আর সেই জগতে ঢোকার জন্য জীবন্ত প্রাণীর দরকার নেই, ল্যাবরেটরিই যথেষ্ট। আচ্ছা, প্রাণশক্তির পৌরাণিক কাহিনী তো শেষ হল, কিন্তু আমাদের সেই প্রথম প্রশ্নটা তো এখনও বাকি। কার্বনের মধ্যে এমন কি জাদু আছে, এমন কি গোপন শক্তি আছে যে সে একাই লক্ষ লক্ষ যৌগ তৈরি করতে পারে? এর উত্তরটা লুকিয়ে আছে কার্বনের একটা বিশেষ ক্ষমতার মধ্যে, যার নাম ক্যাটেনেশন। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা বেশ সহজ। ক্যাটেনেশন মানে হল কার্বন পরমাণুগুলোর নিজেদের মধ্যেই বন্ধুত্ব করে লম্বা, স্থিতিশীল শিকল বা চেন তৈরি করার অসাধারণ ক্ষমতা। ভাবত, একটা পরমাণু আরেকটার সাথে, সেটা আবার আরেকটার সাথে এভাবে লম্বা চেন বানিয়ে ফেলতে পারে। এই ক্ষমতাটা অন্য মৌলদের প্রায় নেই বললেই চলে। আর এই গুণের কারণে কিন্তু ডিএনএ বা প্রোটিনের মতো জীবনের জন্য জরুরি অণুগুলো তৈরি হওয়া সম্ভব হয়েছে। শুধু তাই না, কার্বনের আরেকটা বড় গুণ হল এর বন্ডিংয়ের বৈচিত্র্য। মানে কার্বন শুধু নিজের সাথে একটা হাত ধরে, মানে একক বন্ধন যুক্ত হয় না, দরকার পড়লে দুটো হাত দ্বিবন্ধন বা এমনকি তিনটে হাতও ত্রিবন্ধন ধরতে পারে। এই যে বিভিন্ন রকম বন্ধন তৈরির ক্ষমতা, এর ফলেই কার্বন দিয়ে প্রায় অসীম সংখ্যক লম্বা চেন, ডালপালাওয়ালা চেন, এমনকি আংটির মতো গোল যৌগও বানানো যায়। অবশ্যই জৈব যৌগের এই বিশালতার পেছনে ক্যাটেনেশনই একমাত্র কারণ না। এর সাথে আরও দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। একটা হলো সমানুতা, মানে একই ফর্মুলা কিন্তু দেখতে বা গঠনে আলাদা যৌগ। আর অন্যটা হলো পলিমারকরণ, মানে ছোট ছোট অণুকে পুঁতির মালার মতো জুড়ে দিয়ে বিশাল একটা অণু বানানো। তবে সত্যি বলতে কি, এই বিশাল রাজ্যের আসল রাজা কিন্তু ওই ক্যাটেনেশনই। তো যখন লক্ষ লক্ষ যৌগ আবিষ্কার হয়ে গেল, তখন তো একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ারই কথা। রসায়নবিদরা ভাবলেন, এদেরকে তো একটা শৃঙ্খলার মধ্যে আনতেই হবে। তাই এই বিশাল পরিবারটাকে গোছানোর জন্য তার একটা শ্রেণীবিন্যাসের ব্যবস্থা করলেন।
অনেকটা লাইব্রেরিতে বই সাজানোর মতো। সবার প্রথমে জৈব যৌগগুলোকে দুটো বড় দলে ভাগ করা হলো। একটা হলো মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে কার্বন পরমাণুগুলো একটার পর একটা জুড়ে গিয়ে একটা খোলা চেইন বা শিকল তৈরি করে, অনেকটা মানুষের হাত ধরাধরি করে বানানো লাইনের মতো। আর দ্বিতীয় দলটা হলো বদ্ধ শিকল বা সাইক্লিক। এখানে কার্বন পরমাণুগুলো মিলে একটা গোল রিং বা চক্র তৈরি করে, মানে ওই মানুষগুলোই এবার হাত ধরে একটা বৃত্ত বানিয়ে ফেলেছে। এখন এই যে বদ্ধশিকল বা চক্রাকার যৌগগুলো, এদেরকেও কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়। যদি ওই চক্রটা বা রিংটা পুরোপুরি শুধু কার্বন পরমাণু দিয়েই তৈরি হয়, তখন তাকে আমরা বলি কার্বোসাইক্লিক। কিন্তু যদি ওই কার্বনের বৃত্তের মধ্যে নাইট্রোজেন বা অক্সিজেনের মতো অন্য কোনো মৌলের পরমাণু এসে ঢুকে পড়ে, মানে একজন অতিথি চলে আসে, তখন তাকে বলা হয় হেটেরোসাইক্লিক। সোজা কথায় একটা মিশ্র চক্র। তাহলে পুরো গল্পটা কি দাঁড়ালো? একটা ভুল ধারণা ভাঙার মধ্য দিয়ে জৈব রসায়নের এক বিশাল জগতের দরজা খুলে গেল। আর আমরা জানলাম কার্বনের ওই ক্যাটেনেশনের মতো কিছু অনন্য গুণের জন্যেই আমাদের জীবন আর চারপাশের জগৎ এত বৈচিত্র্যময়। কিন্তু এখানেই কি সব শেষ? জীবনের মূল ভিত্তি এই কার্বন। তার ঝুলিতে আর কি রহস্য লুকিয়ে রেখেছে তা হয়তো আমাদের এখনও জানার বাকি।